আগামী সপ্তাহে গভীর রাতে দেখা মিলতে পারে বিমানের। সরষের বাংলাদেশি বন্ধুকে বাঁচাতে প্রাইভেট জেট। বাংলাদেশের কোষাগার প্রায় খালি। কোথায় গেল কোটি কোটি ডলার? তবে জিহাদিদের আতঙ্ক, ভারতে নয়া পিনাকা মিসাইল, ভার্গব অস্ত্র। চলে যাব চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছেন। সত্যজিৎ, বাংলাদেশ নিয়ে আরেকটা নতুন ইকুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে। ঢাকার আকাশে রহস্য বিমানের উপস্থিতি, গভীর রাতে মিলতে পারে বিমানের অস্তিত্ব। বাংলাদেশি বন্ধুকে বাঁচাতে প্রাইভেট জেট কে পাঠাতে পারে? বাংলাদেশের কোষাগার এখন খালি। এখন এই মুহূর্তে বাংলাদেশের কি করণীয়? কারা পাচ্ছে বিশেষ সুবিধা? সত্যজিৎ, দেখো দেবাশিস, একটা বিষয় তো তুমি বলবে বা সবাই জানেন এটা, যে ইমেজ এমন একটা ব্যাপার। তুমি দেখবে যে পৃথিবীতে বড় বড় যে প্রতারণার যে গল্পগুলো, যেগুলো বিভিন্ন সময় সিনেমাতে এসছে বা যেগুলো সাহিত্যে এসছে বা গল্প আকারে পরবর্তীতে প্রকাশিতও হয়েছে, তাতে এই বড় বড় প্রতারক বা চিটিংবাজদের না একটা ছবি তুমি দেখবে যে তাদের খুব পরিশীলিত কথাবার্তা থাকে, তাদের ভীষণভাবে ড্রেস আপ ঠিকঠাক থাকে, একটা ইমেজের ব্যাপার থাকে। তো এখন বিশ্বজুড়ে অনেকে বলছেন এই যে জর্জ সরোজ, ধনকুবের, এদের মূল কাজ কি বিভিন্ন দেশকে একদম খোকলা করে দাও ভেতর থেকে, তাদের ব্যাংককে দেউলিয়া করে দাও, যেমন ব্যাংক অফ ইংল্যান্ডকে দেউলিয়া করা হয়েছিল, তারপর দেশটার সমস্ত সম্পদকে হাতিয়ে নাও। এবার এই যে ইমেজের সঙ্গে যে বিষয়টি জুড়ছে তা হলো একটা আতঙ্কের ছবি, তা হলো একটা অন্যরকম ছবি। সেই ছবিটা কি, যে কথা আমরা বলছি সিএনএন স্ক্রিনে প্রত্যেকটি খবর মিলছে এবং শিলমোহর আসছে। এর আগে আমরা বলেছিলাম যে সিঙ্গাপুর থেকে বা দুবাই থেকে স্পেশাল ফ্লাইট আসতে পারে। 21 তারিখে সেই স্পেশাল ফ্লাইট এসছিল এবং তাতে চড়ে একদম দেশ ছেড়েছিলেন সদ্য বা নব বাংলাদেশি বন্ধু মোহাম্মদ ইউনুস। এবং আবার একটা তথ্য আসছে নতুন করে, বাংলাদেশিদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং, বিপজ্জনক। তা হলো যে একটা প্রাইভেট জেট, যে তথ্য আমরা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে পাচ্ছি, একটা প্রাইভেট জেট সেটা বাংলাদেশের আকাশে আগামী সপ্তাহের শেষের দিকে মধ্যরাতে তার দেখা মিলতে পারে এবং সেটা শাহজালাল এয়ারপোর্টে অবতরণ করবে। এবং তার পাশাপাশি এই প্রাইভেট জেটটি এবার খালি আসবে, কারণ এই যে সরোজ কোম্পানির যে প্রাইভেট জেট, যেটি চড়ে কদিন আগেই তার বড় ছেলে অ্যালেক্স সরোজ এসেছিলেন, এবার এই জেটটি খালি আসবে। তো জেট তো খালি আসছে, খালি তো যাবে না। খালি কেন যাবে না সেই ব্যাখ্যাটা পরে দিচ্ছে। এর আগে যে তথ্য দিয়ে রাখবো যে অ্যালেক্স সরোজের সঙ্গে যে বৈঠকটি বাংলাদেশি বন্ধু মোহাম্মদ ইউনুস করেছেন, তাতে তিনি বলেছেন যে বাংলাদেশের অর্থনৈতিক কার্যত যুদ্ধ বিধ্বস্ত। ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে যে বাংলাদেশকে কোনো যুদ্ধে গেছিল নাকি সম্প্রতি কোনো দেশের সঙ্গে? তা তো নয়। তাহলে আফ্রিকার অনেকগুলো দেশের মতো কঙ্গো বা অন্যান্য যে দেশগুলো সারা বছর যুদ্ধ লেগে থাকে, বা ইরাক সিরিয়ার মতো তো নয়। তা বাংলাদেশ যুদ্ধ করলো কবে? তাহলে তার অর্থনৈতিক বিধ্বস্ত হলো বা কীভাবে? তাহলে মোহাম্মদ ইউনুস এই যুদ্ধ বিধ্বস্ত এই টার্মটা ব্যবহার করে, এই টার্মের পরিপ্রেক্ষিতে বিশ্ব থেকে যে সহযোগিতা আর্থিকভাবে পাওয়া যায় সেটা পাওয়ার চেষ্টা করছেন কি? তার পাশাপাশি যে ছবিটা আমরা দেখানোর চেষ্টা করব, মোহাম্মদ ইউনুসের যে অফিসিয়াল এক্স হ্যান্ডেল রয়েছে বা তিনি যে পোস্টটি করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস, আমরা দেখাবো স্ক্রিনে সেই ছবি, যে একজন জাপানি ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই জাপানি ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে তিনি সহাস্য মুখে বলছেন যে এবার নির্দিষ্টভাবে জাপান থেকে বিনিয়োগ আসবে এই নির্দিষ্টভাবে এই বাংলাদেশের ক্ষেত্রে। তাহলে যে প্রশ্নটা উঠলো যে জাপানি ভদ্রলোকের সঙ্গে যে ছবি তিনি দিয়েছেন, সেই ভদ্রলোকের পরিচয় কি? অর্থাৎ কোনো দেশ, কোনো রাষ্ট্র যখন কোনো একজন বিদেশি নাগরিকের থেকে সাহায্য পায় বা নেয়, তাহলে তার তো ডেজিগনেশন থাকবে যে জাপানের তিনি রাষ্ট্রদূত নাকি কি বিষয়। একজন জাপানি বা মঙ্গোলিয়ান ফেস সমেত কোনো একজন ব্যক্তিকে স্ক্রিনে বা তার অফিসিয়াল যে পোস্ট করলেই তিনি জাপানের কোনো একটা কেউকেটা হয়ে গেলেন, তা হয় নাকি? তাহলে এটা কি নতুন ছক? সেই বিষয়টা বাংলাদেশে কতটা ভোগাবে তা তো পরবর্তী ব্যাপার। তবে তার আগে যে গোয়েন্দা রিপোর্ট এবং
যে তথ্য আমরা পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প যে তদন্ত কমিটি গঠন করছেন যাতে ক্লিন্টন ফাউন্ডেশনের খুব দ্রুত তাকে ইনক্লুড করা হবে তাই দুর্নীতি নিয়ে, সেই তদন্ত বা গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে ছবি আমরা জানতে পারছি বা গোয়েন্দা রিপোর্ট যেটা আগাম আসছে, তাতে এখনও পর্যন্ত যে ছবি বলে রাখবো যে 2016 সালে মোহাম্মদ ইউনুসকে প্রায় $600 মিলিয়ন প্রদান করেন এই জর্জ সরোজ, যেটা ক্লিন্টন ফাউন্ডেশনে গেছিল এবং যেটা হিলারি ক্লিন্টনের প্রচারের জন্য প্রয়োজন হয়ে পড়েছিল। 16 সালের ঘটনা বলছি। পরবর্তী সময় যে তথ্য আসছে যে বাংলাদেশে গত 5 মাসে ক্ষমতায় আসার পর বাংলাদেশি বন্ধু মোহাম্মদ ইউনুস যবে থেকে ক্ষমতায় এসছেন তবে থেকে প্রায় $4.9 বিলিয়ন ইউএস ডলার সেটা বাংলাদেশি কোষাগার থেকে হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ শেখ হাসিনা যখন দেশ ছেড়েছিলেন সে সময় যে মুদ্রা ভাণ্ডার ছিল বৈদেশিক, সেটা কমতে কমতে এখন 4.9-এ তার কোনো হদিশ নেই, অ্যাকাউন্টেবিলিটির মধ্যেই সেটা আসছে না। অর্থাৎ এই বিপুল পরিমাণ অর্থ কোথায় গেল? বাংলাদেশি বন্ধু তিনি বারে বারে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তিনি বারে বারে আমেরিকায় গেছেন, তাহলে কি সেই সময় কিছু হয়ে গেল? এবং আরও একটি বিষয়, বাংলাদেশের যে ন্যাচারাল গ্যাস এবং অন্যান্য বিষয়গুলো আছে সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন অংশে, সেটা 26শে জানুয়ারি একটি আর্টিকেল প্রকাশিত হচ্ছে ইউএসএতে ওয়াশিংটন থেকে। তাতে বলা হচ্ছে যে আর্জেন্ট এলএনজি এটি একটি কোম্পানি, একটি সংস্থা যারা এই প্রাকৃতিক গ্যাস নিয়ে কাজ করে বলে দাবি করে। এই কোম্পানিটির সঙ্গে চুক্তি হয়েছে বাংলাদেশের নির্দিষ্টভাবে যে বিআইডিএ অর্থাৎ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বিআইডি এর চুক্তি হয় এই বাংলাদেশি বন্ধু ইউনুসের তত্ত্বাবধানে, এবং তাতে 50 লক্ষ টন যে লিকুইফাইড যে ন্যাচারাল গ্যাস অর্থাৎ প্রাকৃতিক গ্যাস তারা এখান থেকে নেবে, এই বিষয়ে চুক্তি হয়। সবথেকে মজার বিষয় হলো যে কেউ যেতে দেখেও নিতে পারেন বিষয়টি, যে পাবলিক ডোমেনে যেটুকু পাওয়া যাচ্ছে তাতে আর্জেন্ট এলএনজি এই কোম্পানিটি 2023 সালে তৈরি হয়েছে, অর্থাৎ কোম্পানি এখনও পর্যন্ত শিশু অবস্থা কাটিয়ে উঠতে পারেনি। দ্বিতীয়ত 24 সালে এসেই এই সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ উঠেছে সে দেশে অর্থাৎ আমেরিকাতে, এবং এই কোম্পানিটির যতদূর পর্যন্ত পাবলিক ডোমেনে পাওয়া যাচ্ছে যে লুজিয়ানাতে আমেরিকার একটি প্রদেশ, সেখানে তাদের একটি অফিস আছে। এছাড়া তাদের যে পোর্টাল বা তাদের যে নির্দিষ্টভাবে ওয়েবসাইট আছে সেখানে প্রচুর ছবি থাকলেও মানে ফিজিক্যালি এই ধরনের প্রাকৃতিক গ্যাসকে বিভিন্ন প্রক্রিয়াজাত করতে গেলে যে ধরনের ফ্যাক্টরিজ থাকা উচিত সেগুলো এই সংস্থার কিছু নেই বলেই অভিযোগ আসছে বিভিন্ন স্তর থেকে। ফলে এই সরোজের বাহিনীর এই ভুয়ো কোম্পানির সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে লক্ষ লক্ষ টন প্রাকৃতিক গ্যাসের। তাহলে সেই যে লক্ষ লক্ষ টনের সঙ্গে লক্ষ লক্ষ ডলার জড়িয়ে আছে সেগুলো কারা পাচ্ছে, কারা নিচ্ছে? একটা দেশকে খোকলা করে দিয়ে সেখানে মৌলবাদীদের ইনডিউস করানো এবং মৌলবাদীদের মাধ্যমে সেখানে প্রত্যেক দিন মেয়েদের খেলা বন্ধ করা হবে, সেখানে বিভিন্নভাবে তাদেরকে দেশের নাগরিকদের উৎপীড়িত করা হবে। এইভাবে দেশকে তাতিয়ে রেখে, দেশকে অশান্ত রেখে ডলার পাচার করার যে পদ্ধতি তা চলছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। এবং বাংলাদেশের বন্ধু মোহাম্মদ ইউনুসের এই এর সঙ্গে যোগ রয়েছে বলে একটা বড় অংশ মনে করছেন। ফলে যে আশঙ্কা তৈরি হচ্ছে যে প্রাইভেট জেটটি আসবে আগামী বৃহস্পতিবার দিন, সেই প্রাইভেট জেটটি কি খালি আসছে, খালিয়ে যাবে, নাকি সেই প্রাইভেট জেটে করে কোনো একজন বাংলাদেশি বন্ধু তিনি বাংলাদেশ থেকে শটান কেটে পড়বেন এবং তার আগে নির্দিষ্টভাবে বিভিন্ন টেকনিক্যাল প্রসেসের মাধ্যমে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার সেগুলোকে বিভিন্ন সরোজ বাহিনীর অ্যাকাউন্টে ঘুরপথে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া এই মুহূর্তে সে দেশে চলছে। এবং যেহেতু প্রতিবেশী রাষ্ট্র আমাদের, সে দেশটি যদি দেউলিয়া হয়ে যায় সিরিয়া ইরাকের মতো বা শ্রীলঙ্কার মতো, তার অভিঘাত তো আমাদের দেশে আসবেই, কারণ এমনিতেই বাংলাদেশে অনুপ্রবেশ আমাদের সামলাতে হয়। ফলে আরেকটা দেশ পুরোপুরি যদি ভিখিরিতে পরিণত হয় তাহলে তার প্রেশার তো এই রাজ্যে পড়বেই দেবাশিস। এবং তার পাশাপাশি যে তথ্য যেভাবে মৌলবাদ মাথা চাড়া দিয়েছে ওই প্রতিবেশী রাষ্ট্রটিতে, ফলে আমরা তো আর হাত গুটিয়ে থাকতে পারি না। ফলে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বলে রাখবো। যে অস্ত্রটার নাম শুনলে একেবারে সরাসরি পাকিস্তানের জ্বর আসে, সেই যেটাকে বলা হয় যে পিনাকার অর্থাৎ মাল্টি ব্যারেল রকেট লঞ্চার বা পিনাকা মিসাইল, এই পিনাকা মিসাইল নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়েছেন। এবং তোমাকে বলবো যে সিসিএসের যে মিটিং অর্থাৎ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিংয়ে গতকালই সিদ্ধান্ত হয়ে গেছে $1.2 বিলিয়ন এই পিনাকা মিসাইল, যার নাম শুনলে পাকিস্তান দুবার ঢোক গেলে এই পিনাকা মিসাইলের যে ইয়ার অর্থাৎ এক্সটেন্ডেড রেঞ্জ
সেই এক্সটেন্ডেড রেঞ্জের ক্ষেত্রে $1.2 বিলিয়ন ভারত সরকার খরচ করবে এবং সেটা রেডি হয়ে গেছে মোটামুটি। গতকাল যে সিসিএস এর মিটিংয়ে প্রধানমন্ত্রী তাদের সম্মতি জ্ঞাপন করেছেন। এবং এটা কি হবে, এই পিনাকা মিসাইল সম্পর্কে একটু বলে দিই। এটার যেটা বর্তমান রেঞ্জ রয়েছে, যদি আমরা সীমান্তে এটাকে ইনস্টল করি নদিয়া বা উত্তর 24 পরগনার কোনো একটা বা তার উপরের দিকে কোনো একটা প্রান্তে, তাহলে সেখান থেকে 60 থেকে 70 কিলোমিটার এখন তার রেঞ্জ আছে। কিন্তু যখনই এক্সটেন্ডেড রেঞ্জ হবে তখনই এই পিনাকা মিসাইল রেঞ্জের মাধ্যমে 150 কিলোমিটার পর্যন্ত আমরা এর আওতায় নিয়ে আসতে পারবো, যেটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বলি আমরা। এবং তার পাশাপাশি এটা মিনিটে প্রায় 100 থেকে 150 পর্যন্ত মিসাইল নিক্ষেপ করতে পারে একই সঙ্গে। ফলে শত্রু শিবির বুঝে ওঠার আগেই ভারতের এই নতুন যে মিসাইল সিস্টেম সেটা নির্দিষ্টভাবে একেবারে ধ্বংস হবে শত্রুদের বিভিন্ন যে বাংকার এবং সেনা বেসগুলোর ওপর বলে মনে করা হচ্ছে। তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারত নিয়ে ফেলেছে, কারণ এই মুহূর্তে আমাদের ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি তিনি তো মিজোরাম সফরে রয়েছেন। এবং মিজোরাম কেন, মিজোরামের সঙ্গেই রয়েছে চট্টগ্রাম এবং উল্টো দিকে নির্দিষ্টভাবে আরাকানের যে অংশগুলো রয়েছে। ফলে আমাদের পূর্বাঞ্চলের সেনা লেফটেন্যান্ট জেনারেল সেনা অধ্যক্ষ তিনি এই মুহূর্তে সেখানে রয়েছেন এবং গোটা পরিস্থিতি তিনি দেখছেন ঘুরে ঘুরে, এবং সেখানকার যে বিভিন্ন ধরনের যে সমস্ত গ্যাপসগুলোকে তিনি বোঝার চেষ্টা করছেন, অর্থাৎ সীমান্তের যে আঁখো দেখি পরিস্থিতি তিনি বোঝার চেষ্টা করছেন। তার পাশাপাশি তোমাকে বলবো যে প্রতিবেশী দেশটি, যেটা ইসরায়েলের ক্ষেত্রে সমস্যা হয়েছে, ইসরায়েলেরকে যখনই কোনো জঙ্গি গোষ্ঠী কোনো রকম সস্তা দামের মিসাইল নিক্ষেপ করত, তখন ইসরায়েল করতো কি, তাদের দামি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেটাকে প্রতিহত করত। তাতে কি হচ্ছে যে জঙ্গি শিবিরের 30, 40, 50 হাজার টাকার যে মিসাইল বা এই রকেট লঞ্চারগুলো, সেগুলোকে প্রতিহত করতে লক্ষ লক্ষ টাকা খরচ করলে অর্থনীতিতে একটা প্রেশার পড়ে। সেই কারণে আমাদের হাতে BMD-1, BMD-2 থেকে শুরু করে পৃথিবী থেকে শুরু করে একেবারে S-400 পর্যন্ত দামি দামি এয়ার ডিফেন্স তো আছেই, MR-SAM, QR-SAM সব রয়েছে। তার পাশাপাশি ভারতীয় বিজ্ঞানীদের হাতে ভার্গব অস্ত্র এসছে। এই ভার্গব অস্ত্রটা কি, ভার্গব অস্ত্র একটা অদ্ভুতভাবে এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইনস্টল করা হয়ে গেছে, আমাদের করার পথে রয়েছি আমরা। এই ভার্গব অস্ত্র কী হবে, এই ভার্গব অস্ত্র হলো যদি পূর্ব দিকের দেশটির জেহাদি বা জবাই বাহিনীর মাধ্যমে কোনো রকম মিস অ্যাডভেঞ্চার করার চেষ্টা হয়, তাহলে সস্তা দরের যে সমস্ত রকেট বা ড্রোন তারা পাঠাবে সেগুলোকে ভার্গব অস্ত্র অনেক সহজেই নিকেশ করতে পারবে। ফলে আমাদের যে দামি S-400 বা BMD-1, BMD-2 বা পৃথিবী এগুলোকে ব্যবহার না করেও আমরা সস্তায় শত্রুপক্ষকে নিকেশ করতে পারবো। আমাদের সার্বিকভাবে সেই সিস্টেম রেডি করেছি। ফলে গোটা যে পূর্বাঞ্চল জুড়ে পশ্চিমাঞ্চলের মতো আমরা এয়ার ডিফেন্সকে শক্তিশালী করেছি ধীরে 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 ধীরে। এবং তার পাশাপাশি পিনাকা মিসাইল সিস্টেম এক্সটেন্ডেড রেঞ্জ, সেটায় অর্থ বরাদ্দ হয়, সেটার শেষ পর্যায়ের কাজ সেগুলোকেও ইনস্টল করা হবে, যেটা শত্রু শিবিরের নাভিশ্বাস তুলতে পারে বলে দেবাশিস অনেকেই মনে করছেন। একেবারেই সত্যজিৎ, অর্থাৎ প্রস্তুতি কিন্তু ভারত রীতিমতো চালিয়ে যাচ্ছে, তুমি যে সুন্দর ব্যাখ্যা করলে। এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশে এই যে কোটি কোটি ডলার নয়-ছয় করা এবং তাতে লিকুইডেশনে চলে যাওয়ার যে সম্ভাবনার কথা তুমি বললে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে একটি দেশ দেউলিয়া হয়ে যেতে পারে, এবং তুমি বলছিলে যে প্রতিবেশী দেশ যদি দেউলিয়া হয় তো ডেফিনেটলি তার প্রভাব ভারতের মতো উপমহাদেশে পড়বে। আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টাও কিন্তু সত্যজিৎ আলোচনায় আসতে হবে, কারণ তুমি যে ইনপুট দিলে, যে তথ্য দিলে, এরপরে দুটো দেশের আন্তর্জাতিক সম্পর্ক কোথায় যেতে পারে। দেবাশিসবাবু, গুরুত্বপূর্ণ বিষয় এর আগে আমরা আলোচনা করেছিলাম, আপনি ছিলেন, যে নির্দিষ্টভাবে দুবাই থেকে একটি ফ্লাইট আসবে, তাতে ইউনুসের সাময়িকভাবে দেশ ছাড়ার একটা ইঙ্গিত ছিল, সত্যি বলে প্রমাণিত। ফের একটা তথ্য আসছে আমাদের কাছে যে আগামী সপ্তাহের মধ্যবর্তী অংশে একটা রহস্যজনক প্রাইভেট জেট সরস কোম্পানির সেটা বাংলাদেশে অবতরণ করতে পারে। খালি আসছে, খালি যাবে বলে মনে হচ্ছে না। এবং তার সঙ্গে বাংলাদেশি কোষাগার থেকে এখনও পর্যন্ত $4.9 বিলিয়ন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। তাহলে কি এই, এবং তার পাশাপাশি যে তথ্য আসছে যে আর্জেন্ট LNG বলে একটা ভুইফোর মার্কিন সংস্থাকে, যেটা সরসের ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে, তাদেরকে কোটি কোটি বিলিয়ন ডলার পাইয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন চুক্তির মাধ্যমে। গোটা পরিস্থিতি কোন দিকে ইঙ্গিত করছে? 5th আগস্ট অনওয়ার্ডস যদি বাংলাদেশের ইকোনমির দিকে তাকাই, তাহলে দেখবেন যে বাংলাদেশের ইকোনমিতে একদিকে মুদ্রাস্ফীতি, একদিকে বেকারত্ব, নতুন রিক্রুটমেন্ট নেই, এবং বাংলাদেশ আরো ঋণের বোঝা বাড়িয়েছে। ইউনিট সরকার বিভিন্ন সময়ে ঋণ নিয়েছে রাষ্ট্রের কাজের জন্য, রাষ্ট্রের উন্নয়নের
কথা বলে তিনি ঋণ নিয়েছেন। পাশাপাশি যে অভিযোগ শুনতে পেলাম আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে, সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় কোষাগার থেকে এই বিপুল পরিমাণে টাকা ড্রেনেজ হয়েছে। তো এই ড্রেনেজ হওয়ার চক্রান্ত তো হতেই পারে, ইউনুসের দিকেও কিন্তু তীর ও যেতে পারে, কারণ হচ্ছে উনি কিন্তু দোষমুক্ত নন। কারণ গ্রামীণ ব্যাংকের তিনি কর্মকর্তা হয়ে বিভিন্ন সময়ে টাকা সরিয়েছেন, কর্মচারীদের বেতন দেননি, এবং সেই অভিযোগে তিনি কিন্তু একাধিকবার অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা যখন ছিলেন সেই সময়ে। এবং তার বিরুদ্ধে কিন্তু সাধারণ জনগণের কিছু ক্লিপিং শুনছিলাম আমি, তিনি এবং বিশিষ্ট মানুষজনের, যে সুদ নেওয়ার ক্ষেত্রে এবং আর্থিক তছরূপের ক্ষেত্রে ইউনিসের জুরি নেই। অর্থাৎ তিনি যদি যেভাবে ইউনিস বিরোধিতা শুরু হয়েছে বাংলাদেশে, বিশেষ করে আওয়ামী লীগ মাঠে নেমে গিয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক যে চাপ, সামরিক বাহিনীও অসন্তোষ প্রকাশ করছে ইউনিসের এই গতিবিধির বা কর্মকাণ্ডের জন্য। সুতরাং তিনি হয়তো নিরাপদ অনুভব করছেন না বাংলাদেশে, এবং তার জন্য এবং বিএনপিও কিন্তু খুব অসন্তুষ্ট ইউনিসের প্রতি, যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় বসেছিলেন, অর্থাৎ নির্বাচন করবেন দ্রুত এবং বিএনপি কে সামনে আনবেন, কিন্তু বিএনপির যে হবু প্রধানমন্ত্রী তারেক জিয়াই দেশে ফিরতে পারছেন না। সুতরাং আমার মনে হয় তিনি এই বিপদ বুঝে হতে পারে যে দেশ ত্যাগ করতে পারেন, এবং দেশ ত্যাগ করলে আমার এটা বললে এই ঘটনা ঘটলে আমি আশ্চর্য হব না যে আশরাফ গানি যখন দেশ ছেড়েছিলেন তালিবানের ক্ষমতা আসার পরে, কারণ বিমান ভর্তি অনেকগুলো সুটকেস ভর্তি তিনি টাকা নিয়ে গেছিলেন, কিছু সুটকেস ভর্তি ডলার আবার ফেলেও গেছিলেন কাবুল এয়ারপোর্টে। সুতরাং তিনিও এরকম করতে পারেন, এই যে অজানা বিমান এসে শুনলাম, সেই বিমান যদি আসে ভবিষ্যতে তাকে নিয়ে যেতে পারে। দুবাই তো দেখা যাচ্ছে বিভিন্ন এই ধরনের যে রাষ্ট্রপ্রধানদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল, সুতরাং সেখানে টাকা দিয়ে ম্যানেজ করা যায়, দীর্ঘদিন থাকার যে পারমিশন পাওয়া যায়। সুতরাং ইউনিস সেখানে গেলে আমি অবাক হব না। সুতরাং বাংলাদেশের এখন যে অবস্থা, আমি জানি না যে যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন তারা ভারত বিরোধিতার পথে শুধু হাঁটছেন, সারাদিন ভারতকে গালমন্দ করছেন। এটা না করে যদি দেশের আর্থিক ভবিষ্যৎ কি হবে সেই রূপরেখা তৈরি করতে পারেন, এবং কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং নতুন কর্মসংস্থান হয় বা শিল্পের উন্নয়ন ঘটে বা এফডিআই ঘটে, সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এবং ইউনিস নিজে একজন অর্থনীতিবিদ। যে প্রশ্নটা আপনাকে রাখবো আপনার কাছে, যে ছবি আমরা দেখিয়ে দেবো, যে আর্জেন্ট এলএনজি, এটা লুজিয়ানার এর হেডকোয়ার্টার বলে জানা যাচ্ছে। এই সংস্থা 2023 সালে তৈরি হয়। 24 সালে সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ ওঠে, এবং এই ভুইপোর একটি যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি, যেটার প্রকৃত অর্থে কোনো ফ্যাক্টরি বা এই ধরনের কিছু আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে বিভিন্ন অংশে, সেই সংস্থার সঙ্গে বাংলাদেশের অর্থাৎ বিআইডি এর চুক্তি হয়েছে। এবং যে চুক্তি আগে ভারতের সঙ্গে ছিল প্রাকৃতিক গ্যাসটি, যেটাকে ইউনুস বাতিল করে দেন, এবং ভারতের সঙ্গে ক্রেডিটে কাজ হতো, অর্থাৎ আমরা আগে কাজ করে দিতাম, পরে আমরা অর্থ পেতাম নির্দিষ্ট চুক্তি মতো বলেই পাবলিক ডোমেনের তথ্যে আমরা জানতে পারছি। কিন্তু এই যে আর্জেন্ট এলএনজির সঙ্গে যে চুক্তি বাংলাদেশের সাম্প্রতিক সময় হয়েছে লক্ষ লক্ষ বিলিয়ন ডলারের, এই সংস্থার কোনো নির্দিষ্ট ভাবে যে তাদের ফ্যাক্টরি বা কিছুই নেই, এই একটা ছবি আসছে। ফলে চুক্তিটা কতটা বাস্তবসম্মত। দ্বিতীয়ত আমরা স্ক্রিনে দেখাচ্ছি যে জাপানি এক ভদ্রলোকের সঙ্গে ছবি দিয়ে মোহাম্মদ ইউনুস দাবি করছেন জাপানি বিনিয়োগ। সেই জাপানি ভদ্রলোকের কোনো অফিসিয়াল ডেজিগনেশন বা কিছুরই উল্লেখ অন্তত মোহাম্মদ ইউনুসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্টে নেই। গোটা বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? দেখুন, ইউনুস যাদের দ্বারা চলছেন, তার যে উপদেষ্টা মণ্ডলী, তাদের যেমন বিচক্ষণতার অভাব রয়েছে, আর মোহাম্মদ ইউনুস প্রচন্ড বিচক্ষণ এবং একজন ধূর্ত ব্যক্তি। তো এই বোকা মানুষদের সাথে তিনি তার ধূর্তমি দিয়ে অনেক কিছু কার্য সিদ্ধি করতে পারেন, তাদেরকে যা বোঝানো হবে তাই বোঝেন। এবং শুধু ইউনুস নয়, এই যে চুক্তিগুলো হচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, বাংলাদেশের সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। ফলে উপদেষ্টা মণ্ডলীর যে লাইফস্টাইল দেখি বিগত কয়েক মাসে যেটা দেখেছি, তাদের অনেক উঁচু স্তরের লাইফস্টাইল হয়ে গেছে। তারা যে ভোগবিলাসী জীবনযাত্রা করছে, অনেক কুকর্মের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। অর্থাৎ তারা সেই ভাগ তো কিছুটা তাদের কাছেও যায়। এবং যে চুক্তিগুলোর কথা বললেন, আমেরিকার সংস্থা বা একজন জাপানিজ ব্যক্তির সাথে ছবি তুলেছেন, দেখাচ্ছেন যে আমি বিনিয়োগ আনছি, তার সাথে আমি মিট করেছি, কিন্তু এগুলো যদি ডকুমেন্টেশন না হয় তাহলে কিভাবে বিশ্বাস করে? সরকার তো আর মুখে চলে না। ভার্চুয়ালি কোনো একটা কোম্পানি আছে, ভার্চুয়ালি আছে, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, সেই কোম্পানি নাম দিয়ে সেখানে তাদেরকে টাকা ড্রেনেজ করছে, তার এটা পরিষ্কার যে সেই টাকা যে ড্রেনেজ করছে সেই টাকা তাদের পকেটেই আসবে।
সুতরাং বাংলাদেশের এখন যে সমস্যা, সেই সমস্যা কিন্তু গভীর এবং বাংলাদেশ বছর কয়েক আগে একটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে, আন্ডার ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রি তকমা পেয়েছিল। যদি এই চলতে থাকে, বাংলাদেশ তো আবার 20-25 বছর পিছিয়ে যাবে। এবং বাংলাদেশের রেমিটেন্স কমে গেছে, গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর প্রোডাক্টিভিটি কমে গেছে এবং নতুন বিনিয়োগ আসছে না এফডিআই, কারণ বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং এই জঙ্গি তৎপরতা কারণে বিদেশি বিনিয়োগ যারা করবেন এমএনসিস গুলো, তারা বাংলাদেশকে নিরাপদ মনে করছে না। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের যে ইকোনমিক প্রোফাইলটা ডাউন হয়ে গেছে এবং একটি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, আমরা সকলেই জানি পলিটিক্যাল ইকোনমির একটা কনসেপ্ট, রাজনীতি যদি স্থিতিশীল থাকে অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে এবং সেখানে বিনিয়োগ আসবে। কিন্তু বাংলাদেশের এখন যা প্রোফাইল, সেখানে নতুন বিনিয়োগ তো আসবেই না, বিদেশি বিনিয়োগ। অভ্যন্তরীণ যারা বিনিয়োগ করতেন, যারা ভরসা করতেন এবং যে নিরাপদে ব্যবসা চালাতে পারতেন, তারাও এখন আনসার্টেনটি অনুভব করছেন। একদম, তারাও একটা পিছিয়ে যাবেন। তার পাশাপাশি আপনি বলছিলেন দেবাশিস বাবু যে বাংলাদেশের জঙ্গি তৎপরতা, মৌলবাদ, সেই মৌলবাদের কথা মাথায় রেখে, কারণ আমাদের দেশকে সুরক্ষিত করতে হলে পশ্চিম দিকে বিষধর পাকিস্তান বসে আছে এবং বাদিকে পাকিস্তানের বি টিম বাংলাদেশ বসে আছে এই মুহূর্তে। ফলে আমাদের যে বর্ডারকে সিকিউর করতে, আপনাকে বলবো যে সিসিএস এর যে মিটিং গতকালই হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী $1.2 বিলিয়ন US ডলার বরাদ্দ করেছেন পিনাকা মিসাইল সিস্টেমের এক্সটেন্ডেড যে রেঞ্জ আছে ইয়ার যাকে বলা হচ্ছে তার জন্য। এবং এই পিনাকা মিসাইল সিস্টেম যেটা আমরা ইনস্টল করে রেখেছি, আর এক্সটেন্ডেড রেঞ্জও সেখানে বসিয়ে দেওয়া হবে। ভার্গবাস্ত্র আমরা ইনস্টল করার পথে রয়েছি। আমাদের পূর্বাঞ্চলীয় যে লেফটেন্যান্ট জেনারেল রয়েছেন আর সি তিওয়ারি, তিনি বর্ডার পরিদর্শনে রয়েছেন। এই যে বর্ডার সিকিউরিটি মেজারমেন্টগুলো কতটা জোরদার হলে এই জায়গাটা আরও ঠিকঠাক হবে বলে আপনার মনে হয়, বা এই সমস্ত আপডেট যে অস্ত্রগুলো আমরা সেখানে ইনস্টল করছি? দেখুন, ভারতের নিরাপত্তার নিরিখে আমরা যে অস্ত্র ইনস্টল করছি বা ডিপ্লয়মেন্ট করেছি মিলিটারি, এবং আমাদের এয়ারফোর্স গুলো মানে ইস্টার্ন উইংস এর যে আছে কমান্ড এয়ার ফিল্ড গুলোকে প্রস্তুত রাখছি, ফাইটার জেট গুলো প্রস্তুত রাখছি, আমার মনে হয় না বাংলাদেশের সাথে যুদ্ধের প্রয়োজন হবে। কারণ বাংলাদেশ যে স্টেটমেন্ট গুলো দিচ্ছে সে মৌলবাদীরা দিচ্ছে। দেখবেন কখনো কিন্তু বাংলাদেশ মিলিটারি কখনো অফিসিয়ালি কিন্তু যুদ্ধের কথা বলছে না, এবং তারা বরং বার্তা দিচ্ছে যে ভারত অপরিহার্য, তাদের প্রতিবেশী, ভারতের সাহায্যের প্রয়োজন, কারণ তারা জানে তাদের লিমিটেশন কোথায়। মিলিটারি তো এটা অবশ্যই জানে, তারা তো মানে জঙ্গিদের কথায় এখন হয়তো কিছু সায় দিচ্ছে, অনেকটা সায় দিচ্ছে না, কিন্তু মিলিটারিরা জানে অ্যাকচুয়াল পাওয়ার কতটা, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম জানে পাওয়ার কতটা, তাদের নেভাল ফোর্স জানে ভারতের নিরিখে তারা কোথায় আছে। সুতরাং তারা কিন্তু অফিসিয়ালি যুদ্ধের দিকে যাবে না। এখন মৌলবাদীদের তো কোনো নলেজ নেই। পাকিস্তানে দেখুন 5% মৌলবাদীর হুঙ্কার ছাড়ে। তারা জানেই না দেশের অর্থনৈতিক মানে কাঠামো কি, দেশের সামরিক শক্তি কতটা, এবং মানে আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের গ্রহণযোগ্যতা কতটা, তারা জানে না। ফলত ভারতের তরফ থেকে এটা ভালো হয়েছে যে দীর্ঘদিন বাংলাদেশকে বিশ্বাস করেছি, সীমানা উন্মুক্ত রেখেছি। আমরা ভেবেছিলাম এই সীমানা তো নিরীহ সীমানা, এই সীমানা দিয়ে কখনো কি বাংলাদেশ আমাদেরকে আক্রমণ করতে পারে। যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই উপলক্ষে অন্তত কাঁটাতার দিতে আমরা তৎপর হয়েছি। আমরা মিলিটারি ডিপ্লয় করছি, নতুন নতুন স্ট্র্যাটেজি নিচ্ছি, বাংলা যদি অ্যাটাক করে কি করবো। অর্থাৎ কিন্তু ভালো হলো, আমাদের মঙ্গল হলো। আমাদের মনে হয় এর ফলে ভারতের মিলিটারি নতুন একটা স্ট্র্যাটেজি নিচ্ছে। এরকম যদি পরিস্থিতি হয় যে নিরীহ, আপাত নিরীহ মানে প্রতিবেশী, তারা যদি বিরোধিতা করে, তাদেরকে আমরা কিভাবে সামলাবো, আমার মনে হয় এটা ভারতের পক্ষে খুব ভালো হলো। কিন্তু বাংলাদেশ কখনো ভয়ে, বাংলাদেশের ডিফেন্স মিনিস্ট্রি কখনো এই সিদ্ধান্তে উপনীত হয় না। তারা এখনো ভারতের সাথে যুদ্ধে যেতে প্রস্তুত, কারণ তাদের সেই পজিশন নেই। ঠিকই দেবাশিসবাবু, একদম সঠিক বলছেন আপনি যে ভারতের পক্ষে মঙ্গল হলো। ভারতের বর্ডার অনেক সিকিউরড হচ্ছে ঠিকই, তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে যে পিনাকার এক্সটেন্ডেড রেঞ্জ যেটা আমরা ডিপ্লয়মেন্ট করছি, ইনস্টল করছি, একই সঙ্গে তার পাশাপাশি ছবিটা উঠে আসছে যে ভার্গবাস্ত্র, এই ভার্গবাস্ত্রের মাধ্যমে দেবাশিস আমরা কম পয়সায় আমরা সস্তায় শত্রু নিকেশ করতে পারবো। কারণ জঙ্গি বা মৌলবাদ নিকেশ করতে বেশি খরচ করা যাবে না, কারণ তাহলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এরকম তার পাশাপাশি আমাদের অপেক্ষা করতে হবে যে আগামী সপ্তাহের মধ্যরাতে প্রাইভেট জেটটা কি আসছে, যেখানে বাংলাদেশি বন্ধু কেটে পড়তে পারেন, এবং তার আগে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার যেটা ইতিমধ্যে সাফ করে দেওয়া হয়েছে বাংলাদেশের কোষাগার থেকে বিভিন্ন ভুয়ো চুক্তির মাধ্যমে বলেই একটা বড় অংশ মনে করছেন। একদমই, অনেক ধন্যবাদ সত্যজিৎ। চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী আমাদের সঙ্গে ছিলেন। আর এখন এই মুহূর্তে জিরো আর এখানেই শেষ করব। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।